গল্প নয়, ঘটনা শোনানো হয়। রিসেন্ট একটা ঘটনা, বর্ধমানে একটা মেয়েকে মন্দিরের মধ্যে কবর দেওয়া হয়। সবাই বলতো যে এই মেয়েটা একটা অপয়া। তারপরে এমন কি একটা ঘটনা ঘটলো যে এই মেয়েটাকে মন্দিরের মধ্যে কবর দেওয়া হয়। আজকে সেই ভয়ানক একটা ঘটনা আমি ভূত টাইম চ্যানেলের সমস্ত দর্শকদেরকে শোনাতে চাই। আগের বছরের বর্ষাকালের দিকের এই ঘটনাটা। পূর্ব বর্ধমানের একটা ছোট্ট গ্রাম, যার নাম ছিল খালবাগান। এই গ্রামের চারিদিকটা হচ্ছে কাদা মাটি, ধান ক্ষেত, আর খুব দূরে একটা বিশাল বড় পুরনো বটগাছ। লোকেরা এই বটগাছের নাম দিয়েছিল নিশির গাছ। নামটা কেন যে এরকম দিল সেটা ওই গ্রামের বৃদ্ধ বৃদ্ধারা শুধু মুখ চেপে হাসতো, কিন্তু কেউ কেউ অত্যন্ত ভয় পেত এই গাছের নাম উঠলে। ওখানে একজন রতন হালদার বলে একটা মানুষ ছিল ওই গ্রামটাতে, যে কোনো ভূত প্রেতে বিশ্বাস করতো না এবং ঘোরতরভাবে নাস্তিক ছিল। ওই মামা, যার নাম আমি বললাম রতন হালদার, তো উনার বয়স ছিল 26 থেকে 27 বছর। উনি চাষাবাদ ছাড়াও রাতে উনি মাছ ধরার কাজ করতেন এবং মাছ ধরার যে জাল হতো সেই মাছ ধরার জাল আর ওর হুকগুলো বানাতো ঘরের মধ্যে রাত জেগে জেগে। গোটা বাড়ির যখন সবাই ঘুমিয়ে পড়তো রাত 10টার পরে, তো উনি সারা রাত ধরে ওই মাছ ধরার জালটাকে তৈরি করতো, আর ওই জালের সাথে যে লোহার হুক থাকতো সেগুলোকে উনি বানাতেন। এটাই উনার মেনলি একটা পেশা ছিল। পুরো গ্রামটা যখন আগের বছরের বর্ষাকালে পুরো জলে হাবুডুবু খাচ্ছিল, মানে প্রায় বন্যার দিকে চলে গেছিল, আর রাত 7টার পরে ওখানে প্রায় অন্ধকার নেমে আসতো, কোনো লাইট ছিল না, কারেন্ট প্রায় যেত। তো একটা সময় ছিল ওখানে বর্ষাকালের একটা দিনের ঘটনা, যেখানে আকাশ প্রায় চাঁদে ঢেকে গেছে, বাতাসে যেন একটা কচু কলার মতো গন্ধ, মানে খুব বাজে রকমের একটা গন্ধ ওই দিনটাতে হয়েছিল। সন্ধেবেলার একদিনের ঘটনা, যেখানে ওই রতন হালদার রান্নাঘরের পাশে একটা ছোট্ট ঘরে উনি মাছ ধরার জাল বানাচ্ছিলেন সারা রাত ধরে, যেখানে সবাই ঘুমিয়ে পড়েছিল বাড়ির লোকে। তো ওই ঘরটাতে উনি সারা রাত ধরে ওই মাছ ধরার জাল তৈরি করছিলেন। মাঝে মাঝে শুধু বর্ষাকাল বলে টিনের চাল থেকে যেন বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ যেন আসছিল। তখনই রতন হালদার বলছিল যে হঠাৎ যেন ওই সময়টা একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছিল, এবং এটা এমন একটা নীরবতা যেখানে ব্যাঙ বা ঝিঝি পোকার শব্দটুকুও শোনা যাচ্ছিল না। পুরো গ্রামটা যেন কোনো একটা মানুষের ইশারাতে যেন চুপ করে গেছিল ওই সময়টাতে। এবং তারপরে ওনার মনে হলো যে উনি যে ঘরটাতে ওই মাছ ধরার জাল বুনছিলেন সেই ঘরের জানলা দিয়ে হঠাৎ করে যেন একটা অদ্ভুত রকমের শব্দ আসতে থাকে, ঠিক রাত 12:30টার দিকে, যেখানে গ্রামের মানুষ সবাই 10টায় ঘুমিয়ে পড়ে। এবার বাড়ির পাশেই বৃষ্টিতে ভিজে থাকা একটা গাছ ছিল। তো গাছটা প্রায় বিশাল বড় একটা অশ্বত্থ গাছ। বাতাসে যেন ওই গাছের পাতাও পর্যন্ত যেন নড়ছিল না, কোনো শব্দ ছিল না, সম্পূর্ণ একটা নিস্তব্ধ পরিবেশ। মামা, মানে এই রতন হালদারকে সবাই গ্রামে মামা বলে ডাকতো। তো এই মামা রতন হালদার প্রথমে ভয় পায়নি, যেহেতু উনি ভূত প্রেতে খুব একটা বিশ্বাস করতেন না। কিন্তু অদ্ভুত এমন একটা সময়ে উনার একটা বিষয় চোখে পড়ে, যে ওই গাছটার নিচে যেন কারোর একটা দাঁড়িয়ে থাকার মতো একটা ছায়া দেখা গেল। তো উনি যখন জানলা থেকে এটা দেখেছিলেন, ভেবেছিলেন যে হয়তো কোনো মানুষ হবে। কিন্তু গ্রামের লোকজন মাঝে মাঝে ওই গাছের নিচে বসে কোনো দিন থাকে না। তো ব্যাপারটা তাই জন্য খুব একটা অদ্ভুত মনে হয়েছিল ওই রাত 12:30টার দিকে। কিন্তু তার ঠিক 2-3 মিনিট পরে যখন ওই ছায়াটা একইভাবে একদম স্থির হয়ে ওই গাছের তলাতে দাঁড়িয়ে থাকে, একদম নড়েও না বসেও না, তখন ওই মামা রতন হালদারের মনে খুবই সন্দেহ হয়। এইভাবে যখন রাত বাড়তে লাগলো এবং চারিদিকে যেন একটা নিস্তব্ধতা ছিল, তখনই উনার
মনে হয়েছিল যে উনি যে ঘরটাতে বসে কাজ করছিলেন, হঠাৎই ওই ঘরের জানলা থেকে যেন মনে হলো দূর থেকে কারোর যেন একটা হাঁটার শব্দ বাতাসে ভেসে আসছে। ভিজে মাটিতে চপচপ করে একটা যেন পায়ের আওয়াজ, কিন্তু বৃষ্টিতে তখনও পড়ছিল না। তাহলে এই শব্দটা আসলো কি করে? তখন ওনার মনে একটা বিশাল বড় প্রশ্ন জেগেছিল। কিন্তু উনি কন্টিনিউ মাথা নেড়ে নেড়ে কাজ করে যাচ্ছিলেন, ভাবে হয়তো কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু শব্দটা যখন আস্তে আস্তে কাছে আসতে থাকলো, আরও কাছে, তখন মনে হলো যেন একবারে বাড়ির দাওয়ার কাছে শব্দটা যেন চলে এসছে, এবং মনে হলো বাড়ির দাওয়াতে যেন কেউ দাঁড়িয়ে আছে। এবার উনি আর কাজে মন দিতে পারছিলেন না। কাজ থামিয়ে জানলার ফাঁক দিয়ে একবার উনি তাকালেন, কিন্তু দেখলেন ওখানে কেউ নেই। কিন্তু তখনও পর্যন্ত মনে হলো শব্দটা যেন ঠিক তার ঘরের একদম নিচে। এবার ধীরে ধীরে আস্তে আস্তে একটা একটা করে পা ফেলার শব্দ, যেন ভিজে কাপড় গায়ে কেউ একটা যেন ওখানে ঝুলছে বাড়ির দাওয়াতে। মামা এই রতন হালদার একবার গলা পরিষ্কার করলো, বলল যে কে কে ওখানে। কিন্তু তারপরেও কোনো জায়গা থেকে কোনো রকম সাড়া শব্দ না আসায় তখন ওনার মনে প্রচণ্ড রকমের একটা গভীর সন্দেহ হলো। তখন এই মামা রতন হালদার আরও জোরে বলল, কে আছিস? দাঁড়া, আমি লোক একটা পাঠাইয়া দিচ্ছি, সে তোকে ওখানে ডেকে নেবে। ঠিক তখনই জানলার ডান দিকের দেওয়াল থেকে যেন একটা ঠক ঠক করে শব্দ হলো, যেন কেউ নখ দিয়ে কাঠের জানালাতে আঁচড় মারছে। একদম মনে হলো যেন ভিজে নখের একটা আওয়াজ। কিন্তু কোনো রকম বৃষ্টি যদি না পড়ে, এইভাবে কারোর একটা শরীর কিভাবে ভিজতে পারে? ওনার মনে গভীর প্রচণ্ড একটা সন্দেহ হয়। তখন মামা এই রতন হালদার কাজ ফেলে উঠে দাঁড়ালো এবং জানালার যে পাটা ছিল সেই পাটাটা খুলে দিল। গ্রামের দিকের জানলাতে এরকম একটা চটের দড়ি থাকে, যেটাকে পাটা বলা হয়। তো উনি দেখলেন জানলার বাইরে কিন্তু কেউ নেই। ঠিক তখনই উনি লক্ষ্য করলেন যে ওই কাঠের জানালার গায়ে যেন একটা ভিজে দাগ, আর যেন ওখান থেকে জল গড়িয়ে পড়ছে। এবার উনি জীবনে প্রথমবার যেন একটু অল্প ভয় পেলেন। এর আগে উনি জীবনে কোনো দিন ভয় পায়নি। উনার মনে একটা কোশ্চেন এলো যে এই দাগটা কোথা থেকে, যেখানে বৃষ্টি পড়ছে না আর একটা ভিজে নখের আঁচড়। হঠাৎ করে তখনই পুরো ঘরটা যেন অন্ধকার হয়ে গেল, আর উনার বাড়িতে যে লণ্ঠন জ্বলছিল সেই লণ্ঠনের আগুনটা যেন সঙ্গে সঙ্গে নিভে গেল। যেন একটা কোনো হাওয়ার ঝাপটা নেই, যেন মনে হলো কেউ যেন একটা নিজের হাত দিয়ে চেপে ওই লম্ফের আগুনটাকে নিভিয়ে দিয়েছে। ওই ঘরের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মামা রতন হালদার শুধু একটা জিনিসই শুনল, যেন ভেজা শাড়ির একটা খসখস শব্দ। ধীরে ধীরে তার জানালার বাইরের যে ছাদ রয়েছে সেখানে যেন হাঁটছে কেউ একটা। তারপর কারোর যেন একটা ভারী নিঃশ্বাস যেন কানের পাশে এলো ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। আর ঠিক মাথার উপরে যেন কোনো একটা কিছু আসছে মাথার উপরে, উনি মনে করলেন। মামা তখন এই 1 মিনিটও ওই ঘরে থাকতে পারেনি। দরজা খুলে উনি নিচে নামার চেষ্টা করলেন এবং দেখলেন উনার বাড়ির যে উঠোনের মাঝখানে আধা আলোতে যেটা দেখা যাচ্ছিল, যে একজন সাদা শাড়ি পরা একটা ভেজা মহিলা দাঁড়িয়ে আছে। যেখানে যে একজন সাদা শাড়ি পরা ভেজা মহিলা দাঁড়িয়ে রয়েছে, আর মাথাটা ঠিক নিচু করে আছে, আর চুলটা পুরো ভিজে, আর চুলটা এতটা লম্বা যে নিচে মাটিতে পুরো ছড়িয়ে রয়েছে মেঝেতে। মনে হচ্ছিল যেন চুল থেকে জলগুলো টুকটুক করে ঝরে পড়ছে। মামা তখন পুরো ভয়ে জমে গেল, একদম নড়তেও পারছিল না। আর ওই মহিলাটা যার অবয়বটা দেখা যাচ্ছিল ওই কালো ঘুটঘুটে অন্ধকারে, ওই মহিলাটা যেন ধীরে ধীরে মুখটা তুলল। এবার ওই মুখের জায়গাটা, ওই মহিলাটার মুখের জায়গাটা যেন একটা অন্ধকার গর্তের মতো দেখা যাচ্ছিল, যেখানে কোনো মুখ নেই, যেন একদম কালো অন্ধকার গর্ত। এবার এই মামা রতন হালদার খুব জোরে যেন একটা চিৎকার করতে লাগছিল, কিন্তু গলা যেন উনার আটকে গেল, যেটাকে বোবাই ধরা বলে।
যেন গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। ওই মুহূর্তেই যেন একটা হাওয়া বইতে শুরু করলো, ঠান্ডা ঘরের মধ্যে। কিন্তু ওনার মেঝেতে যে মাটি ছিল গ্রামের বাড়িতে বলে, ওই মাটি যেন কাঁপছিল এবং সাদা শাড়ি পরা ওই ভেজা মহিলার অবয়বটা যেন তার দিকে ধীরে ধীরে হাত বাড়াচ্ছিল। হাতটা যেন লম্বা হচ্ছিল বলে মনে হয়েছিল, কিন্তু দেখে মনে হলো যেন একটা পুরো ঝুম কালো একটা কালো অবয়ব। তখন এই মামা রতন হালদার মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। সকালবেলা তাকে যখন পাওয়া যায় ওই উঠোনের মাটির উপরে, ওনার পুরো শরীর যেন একটা ঠান্ডা বরফের মতো, চোখটা খোলা ছিল কিন্তু কোনো ভয়ে কথা বেরোচ্ছিল না মুখ থেকে। লোকজন তখন পুরো জড়ো হয়ে যায় ওখানে। গ্রামের লোকজন এসে বলে যে রতন হালদার বাবু হচ্ছে নিশির সঙ্গ পেয়ে এইভাবে অবস্থা করে ফেলেছিলেন। এরপর যে কি হয়েছিল সেটা আপনারা জানলে পুরো চমকে উঠবেন। সকালের আলোতে এইভাবে যখন গ্রামের লোকরা পুরো ওখানে জড়ো হয়ে যায়, প্রথমে সবাই ভেবেছিল যে ও হয়তো অসুস্থ হয়ে নিচে পড়ে গিয়েছিল, কিন্তু যখন কাছে গেল সবাই বুঝলো যে ব্যাপারটা অন্যরকম। কারণ এই রতন হালদারের চোখ দুটো পুরো খোলা ছিল, শরীর বরফের মতো ঠান্ডা, আর ঠোঁটগুলো যেন তখনও ভয়ে কাঁপছিল, আর মুখ চোখে যেন এক ধরনের জমে থাকা আতঙ্কের ছাপ। এবার ওনার মাসি, মানে এই রতন হালদারের মাসি, উনি সঙ্গে সঙ্গে ওখানে যখন ছুটে আসেন দূর থেকে, এসেই উনি চমকে উঠলেন, কারণ ওনার শরীরটা একবারে বরফের মতো ঠান্ডা। তখন গ্রামের লোকজন কেউ গঙ্গার জল আনে, কেউ নাড়ু আনে, কেউ আবার লবঙ্গ দিয়ে ওনাকে সাধারণভাবে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু পুরোটাই ব্যর্থ হয়। কিছুক্ষণ পর, প্রায় তারও 2 ঘন্টা পরে যখন উনি সাধারণ একটা জ্ঞান ফিরে পেলেন, তখন উনি আস্তে আস্তে করে কিছু একটা বলার চেষ্টা করছিলেন, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে এই রতন হালদার কি বলতে চাইছে। তখনই রতন হালদার একটা কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করছিলেন, ওটা ওটা মানে মাথার উপরে একটা শ্বাস নিচ্ছিল। এইভাবে যখন উনি কষ্ট করে বলতে যাচ্ছিলেন, উনার গলা যেন আটকে যাচ্ছিল। তখনই গ্রামের মুরব্বীরা একেবারেই বুঝতে পারল না যে এই নাস্তিক মানুষটা কি এমন দেখলো রাতের বেলায় যে উনি ভয়ে এত থরথর করে কাঁপছেন। তখনই কয়েকজন মানুষ গরম জল করে ওনাকে দিলেন এবং মাথার কাছে ওনার তেল মালিশ করলেন। তখনই মামা ধীরে ধীরে একটু সুস্থ হয়ে উঠে বসার চেষ্টা করলেন। দুপুর পর্যন্ত উনি এক ফোঁটাও জল খাননি। চোখ বন্ধ করলেই যেন উনি আতঙ্কে লাফিয়ে উঠতেন। বাড়ির সবাই অসহায় হয়ে পড়ছিলেন ভয়ে। শেষমেশ যখন ডাক্তারকে ডাকা হয়, তখন ডাক্তারবাবু বললেন যে এর শরীরে কোনো জ্বর নেই, ব্লাড প্রেশার একদম স্বাভাবিক, কিন্তু উনি একটা ভয়ানক একটা ট্রমা বা শকে রয়েছেন। উনি এমন কিছু ঘটনা হয়তো দেখেছেন, তাই জন্য উনি প্রচণ্ড রকম শকে রয়েছেন। সেই দিন সন্ধ্যাবেলায় গ্রামে পুরো চারিদিকে ছড়িয়ে পড়ল যে রতনদা নাকি নিশিকে দেখেছে। লোকেরা এসে জিজ্ঞেস করছিল যে উনি কি এমন দেখেছেন। তখনই মামা কথা জড়ানো অবস্থায় কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু কোনো মানুষ কেউ কিচ্ছু বুঝতে পারছিল না। এই রতন হালদারের মাসি আর এই রতন হালদারের একজন দাদু দূর থেকে উনি ওই দিন এসেছিলেন। তখনও মামা যেন একটা কাঁপা গলাতে কিছু বলতে চাইছিলেন, ওনারা কোনো মানুষ কেউ কিছু বুঝতে পারছিল না। শুধু রতন হালদার বারবার বলতে চাইছিল যে আমার জানালার পাশে কেউ একটা দাঁড়িয়েছিল, কিন্তু ওই কালো অবয়বটাকে আমি কোনোদিন দেখিওনি আর বুঝতে পারছিলাম না। ওই দিন রাতের বেলাতে এই মামা রতন হালদারকে ঘরের ভেতরে সবাই পাহারা দিয়ে রেখেছিল। প্রায় 4 জন মানুষ ঘরের ভেতরে ছিল। চারপাশে গঙ্গা জল রাখা হয়েছিল আর লণ্ঠন জ্বালিয়ে রাখা হয়েছিল। বাড়ির বয়স্করা ঠাকুরের নাম জপ করছিল। কিন্তু যখনই ওই দিন রাতের বেলা ঠিক 2:30টার দিকে যখন সময় হয়, তখনই একটা যা ঘটনা ঘটলো, সবাই প্রায় একদম আতঙ্কিত হয়ে উঠেছিল। ওই সময়টাতে মামা ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে যায় এই মামা রতন হালদারের। উনি বুক ধরে যেন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, যেন মনে হচ্ছিল দেখে যে উনার বুকের উপরে কেউ চেপে ধরে রয়েছে। উনি তখন হাঁপাতে হাঁপাতে বললেন যে ওর চুল যেন নিচে নামছে, আমার মুখে লেগে যাচ্ছে ওর চুল।
তখনই ঘরের ভেতরে যে 4জন লোক ছিল ওই ঘুমোনো ঘুমোনো অবস্থায় ওনারা একদম ওই বাড়ির ছাদের দিকে তাকালো ভালো করে। তো ওনারা ভালো করে লক্ষ্য করলেন যে একটা অন্ধকার ছায়া, যেখানে পুরো মানুষের মতো যেন লম্বা চুল নিচে নেমে এসছে পুরো ছাদের কোণ থেকে, আর একদম মেঝেতে লুটিয়ে পড়েছে পুরো ছায়াটা। কিন্তু আলোর লণ্ঠন একটুও নড়ে উঠছে না, কোনো বাতাস নেই, ছায়াটা যেন শুধু ধীরে ধীরে নড়ছিল। এবং কেউ যদি উল্টো হয়ে দাঁড়িয়ে থাকে ছাদের উপরে, বাড়ির ওই উপরের ছাদের উপরে, সেটাই দেখে মনে হচ্ছিল। তখনই একজন মাসি, রতন হালদারের মাসি, চিৎকার করে উঠলেন এবং গ্রামের 2জন পুরুষ তখন বাইরে থেকে দরজা ঠেলে ঢুকে লণ্ঠন নিয়ে চলে এলেন। ছায়াটা তখনই মিনিট খানেক নড়তে নড়তে হঠাৎ করে যেন অদৃশ্য হয়ে গেল, যেন কেউ একটা আলো গিলে ফেললো। সেদিনের পর থেকে সবাই বুঝে গেল যে এই ঘটনাটা কোনোদিন মানসিক সমস্যা হতে পারে না, সত্যি এই মামা রতন হালদারের সাথে কিছু তো একটা ঘটেছে। ওই দিনই গ্রামের লোকেরা বলছে যে নিশির বটগাছের নিচে নাকি একটা সাদা শাড়ি পরা মহিলাকে মাঝে মাঝে দেখা যেত, যে মহিলাটা নাকি বহু বছর আগে খালে ডুবে মারা গেছে। ওই বটগাছের পাশে একটা খাল ছিল, সেখানে ডুবে মারা গেছে। তো এই মহিলাটার মৃত্যুটা নাকি স্বাভাবিক ছিল না, আর যেদিন তাকে দেখা দেয়, কেউ যদি তাকে দেখে ফেলে, সেদিন নাকি তার অনেক সময় বিপদ গেছে। এটা সবাই গ্রামের মানুষ বলে। এই গ্রামেরই একজন বৃদ্ধা, একজন মাসি, যার নাম দুর্গা। তো উনি প্রায় এই ঘটনাটা কিন্তু খুব ভালো করে জানেন, যেহেতু উনি খুব বয়স্ক একজন, এই গ্রামের সব থেকে পুরনো একজন বৃদ্ধা। তো তিনি এই রতন হালদারের বাড়িতে ঠিক পরের দিন সকালবেলা আসেন। তো এই দুর্গা মাসি বলেন যে যেহেতু উনার ওই কালো অবয়বটা রতন হালদার দেখে ফেলেছে, তাই হয়তো উনাকে কোনো তাবিজ বা কোনো পুরোহিতের কাছে বা কোনো তান্ত্রিকের কাছে না নিয়ে গেলে উনি এইখান থেকে কোনোদিনই রেহাই পেতে পারে না। এইভাবে দ্বিতীয় দিনটা যখন সারা দিনের কাজকর্মে আস্তে আস্তে সময় চলে যায়, ঠিক তার পরের দিন রাতের বেলায় একটা আরও বিপজ্জনক ঘটনার একটা আশঙ্কা ছিল। ওই দিন রাতের বেলায় এই মামা রতন হালদার মাটিতে কুঁকড়ে বসেছিল, 2 হাত দিয়ে নিজের কানটাকে চেপে ভয়ে বসেছিল। তার শরীর যেন খুবই কাঁপছিল, যেন শরীরটা তার নিজের নয়, অন্য কারোর একটা অধীনে ছিল। ঠিক ভর করলে ঠিক যেরকম হয় ঠিক সেরকমভাবে দৃশ্যটা ছিল। ঘরের ভেতরে যারা সবাই ছিল, সবার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, যেন কোনো শব্দ যেন ওই সাদা শাড়ি পরা ভেজা মহিলার ভেতরে থেকে না আসে। হঠাৎ করে ঠিক আবার পরের দিন রাতের বেলাতে একটা শব্দ, যেন মাটিতে কেউ যেন পা টিপে টিপে হেসে আসছে, যেন কেউ পা টিপে টিপে হাসতে হাসতে জোরে জোরে এরকমভাবে পা টিপে টিপে আসছে। এবং মনে হচ্ছিল যেন মহিলাটার একটা কালো অবয়ব ঘরের চারপাশে আস্তে আস্তে করে ঘুরছে, এবং উত্তর মুখের ঠিক জানলার কাছে এটা বেশি করে দেখা যাচ্ছিল। তারপরে দক্ষিণ দিকের একটা ভাঙা দেওয়াল রয়েছে, যেখানে একটা উঠোন রয়েছে, ওখানে যেন মাঝে মাঝে একটা খুব হুঙ্কারের মতো একটা আওয়াজ ভেসে আসছিল। তখনই এই মামা রতন হালদার কাঁপতে কাঁপতে বলেছিল যে ও হয়তো আমাকে খুঁজছে, ও আমার নাম ধরেও আগের দিন ডেকেছিল। তখনই ওই মাসি বলেছিলেন যে ওর ডাকে তুমি কোনোদিন সাড়া দেবে না, ও তোমাকে বেছে নিয়েছে, হয়তো তোমাকেই নিয়ে যাবে। এবার উনার ওই মাসি হঠাৎ করে ওই রাতের বেলাতে উঠে দাঁড়িয়ে একটা মোটা লাঠি হাতে নিয়েছিলেন। লাঠির মাথাতে লাল সুতো দিয়ে বেঁধে একটা ছোট্ট লোহার তাবিজ দিয়েছিল, এবং তিনি দরজার দিকে এগিয়ে গিয়ে ওই লাঠিটা দরজার ঠিক ওপরে ঠেকিয়ে দিয়ে গুটগুট করে কিছু একটা মন্ত্র বলতে লাগছিলেন, যেটা পুরনো কোনো একটা মন্ত্র হবে। তখনই ওই কাঠের দরজার বাইরে যে একটা আঁচড় মারার শব্দ হচ্ছিল, সেটা হঠাৎ করে থেমে গেল। আর ঘরটার ঠিক ওপরের দিকে যে ছাদ ছিল, এই ছাদে যেন কেউ 2 হাত দিয়ে জোরে থাবা মারলে যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম একটা শব্দ হচ্ছিল। একই জায়গাতে বারবার একটা আঘাত করার শব্দ, যেন ছাদের উপরেই সেই সাদা শাড়ি পরা মহিলাটা রয়েছে। ঠিক আবার সেই সময়টাতে পুরো বাড়িতে যতগুলো লণ্ঠন ছিল
সব লণ্ঠনের আগুনগুলো যেন নিজে থেকে নিভে গেল, আর ঘরটা আবার সেই সম্পূর্ণ ওই দিনকার মতো পুরো অন্ধকার হয়ে গেল। মামা আবার কেঁদে উঠল যে আবার যেন সেই পুরনো রাতের কথা আমার মনে আসছে। এবার পরের দিন সকালবেলা ঠিক গ্রামের সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে মামা রতন হালদারকে যেন ওই পুরনো বটগাছের দিকে নিয়ে যাওয়া হয়, যেটাকে সবাই একটা নিশির বটগাছ বলে জানতো, কারণ ওই জায়গাটাতেই একটা খালের ধারে ওই মহিলাটা মারা গিয়েছিল। আর এটা সম্পূর্ণ একটা পূর্ব বর্ধমানের সত্যি একটা প্যারানরমাল ঘটনা। ওনারা বলে যে ওকে থামানোর একটাই উপায়, যে ওর যে মৃত্যুর যে জায়গাটা, যেখানে ওর আত্মাটা রয়েছে, যেটা এখনও শান্তি পায়নি, ওখানে রতনবাবুকে যেন নিয়ে যাওয়া হয়, কারণ ওই মানুষটা একেই খুঁজছে। এবং সেই খালটা গ্রাম থেকে একটু দূরে ছিল, যেখানে রাতে যাওয়া মানে প্রায় মৃত্যু নিশ্চিত। এবার এখানে বলে রাখি, ওই বটগাছটা যেটা আমি বললাম খালের ধারে ছিল, ওখানে একটা বহু বছরের পুরনো একটা মন্দির ছিল। তো গ্রামের মানুষ যখন সবাই বলল যে ওখানে গিয়েই কিছু একটা সমাধান করা যাবে, তখন মামা রতন হালদার এবং ওনার একজন বন্ধু অরিন্দম, যে পেশায় পুরোহিত ছিল, ওনাকে নিয়ে কোনো রকমে মন্দিরের ওখানে যাওয়া হয় ঠিক রাত 12টার সময়। বাইরে তখন হালকা ঝড়ও বেড়ে গিয়েছিল। পুরনো পাথরের মন্দিরের ভেতরটা যেন ঘন একটা অন্ধকার ছিল, দেওয়ালে শ্যাওলা, আর বাতাসের সঙ্গে একটা যেন অদ্ভুত ধাতব গন্ধ মিশেছিল, যেন পুরনো রক্ত শুকিয়ে ধুলোর সাথে মিশে গেলে যেরকম হয় ঠিক সেরকম। তারা দুজনেই ভেবেছিল যে এই মন্দিরের যে মেন পুরোহিত তিনি হয়তো ঘুমোবে, কিন্তু ঠিক ঢোকার মুহূর্তেই তারা দেখেছিল যে পুরোহিত তো নেই, অন্য কেউ একজন যেন দাঁড়িয়ে আছে, ঠিক অদ্ভুত, ওই ছেঁড়া সাদা কাপড় পরা একটা মহিলা, যাকে খুব হালকা একটা যেন আধখানাভাবে দেখা যাচ্ছিল, মানে হালকা অবয়ব রূপে, যেন অন্ধকারে ভেসে আসছে। মামা রতন হালদার তখন প্রথমেই ভাবলো যে এটা মানুষ নয়, মানুষের দাঁড়ানোর ভঙ্গিটা এরকম হতে পারে না। আর যখন ওনার পায়ের দিকে তাকানো হলো ওই ছায়াটার, তখন ওখানে মনে হলো যে পায়ের ছাপ নেই, মেঝেতে যেন কিছু একটা ভর রয়েছে, বাট ওটা পা নয়। তখনই ওর বন্ধু পুরোহিতটা অরিন্দম ফিসফিস করে বলছিল যে এটাকেই কি তুই দেখেছিস? তখন মামা রতন হালদার শুধু মাথা নেড়েছিল। ঠিক তখনই ছায়াটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এলো, যেন হাঁটছে না, যেন বাতাসে ভেসে ভেসে আসছে। আর এটা একটা কথা এখানে বলে রাখি, যদি কোনো অবয়ব বা আত্মা যদি বাতাসে ভেসে আসে, তার কিন্তু পায়ের দিকটা যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন আপনারা কিছু দেখতে পাবেন না। এটা সম্পূর্ণ একটা সত্যি ঘটনা। তারপরেই ওই মামা রতন হালদার বলেছিল যে ওর চোখ দুটো যেন মানুষের নয়, যেন একটা চকচক করছিল তো না, একটা যেন পুরো অন্ধকার কালো গর্তের মতো লাগছিল ওর ওই চোখের জায়গাটা। তখনই অরিন্দম, ওই পেশায় পুরোহিত বন্ধুটা, বলেছিল যে এটা মানুষ হতে পারে না, কারণ মানুষের রূপ কোনোদিন এটা ওরকম হয় না। ছায়াটা তখন তাদের থেকে প্রায় 8 থেকে 9 ফুট দূরে ছিল। হঠাৎ করে মন্দিরের যে পুরনো দরজাটা যেন ধাক্কা খেয়ে নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর বাইরে ঝড়ের শব্দ তো ঢুকছেই না, যেন ভেতরে একটা অস্বাভাবিক নীরবতা চলে এলো মন্দিরের ভেতরে। মামা তখনই অনুভব করলো যে মন্দিরের ভেতরের বাতাসটা যেন একটা অদ্ভুত রকমের ভারী হয়ে যাচ্ছে। তাদের চোখের সামনে প্রথমবার ছায়াটা পরিষ্কার হলো যে এটা পুরুষ বা নারী নয়, এটা একটা বিকৃত মুখ, যার মুখের জায়গাটাতে একটা ফাঁপা গর্ত, আর চোখের জায়গাটাতে অদ্ভুত একটা কালিমা দাগ রয়েছে। অরিন্দমও পুরোহিত হয়েও তখন একটা ভয়ে যেন কাঁপছিল। ঠিক তখনই ছায়াটা একটা শব্দ করলো, যেটা মানুষের মতো ছিল না, যেটা ঠিক দুটো স্টিলের পাতকে একসাথে ঘষলে যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম একটা শব্দ হয়েছিল। এই শব্দের সঙ্গে সঙ্গে ওই মামা রতন হালদারের মাথার মধ্যে একটা হঠাৎ ছবির মতো একটা দৃশ্য যেন ভেসে উঠেছিল ওই সময়টাতে। তখন তার মনে হলো যে এই মন্দিরের পেছনে যে একটা বহু বছরের পুরনো বটগাছ রয়েছে, ওই পুরনো বটগাছে একটা মহিলাকে একদিন ফাঁসি দেওয়া হয়েছিল। গ্রামের লোকেরা তাকে ওই মন্দিরের ভেতরে লুকিয়ে কবর দিয়েছিল, কারণ ওই মহিলাটাকে সবাই অপয়া বলতো, আর তার আত্মাটা ওই এখনও গাছের নিচে আটকে আছে, এটা মামার মনে হয়েছিল। ঠিক 1 সেকেন্ডও না ভেবে মামা হাত জড়ো করে চিৎকার করে উঠল, তুমি যদি এই গাছের নিচে বেঁধে থাকো, আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কোনো ক্ষতি করিনি। আর
তখনই অরিন্দম ওই পুরোহিতটা বলল, ও নারী যদি আত্মা হয় তাহলে হয়তো কথাটা বুঝবে। তখনই শব্দটা থেমে গেল, আর ছায়াটা যেন একটা জায়গায় স্থির হয়ে গেল। তারপর ধীরে ধীরে পেছনে যেতে শুরু করলো ওই ছায়াটা, যেন কারো একটা কথায় উনি সাড়া দিয়েছেন। ওই ছায়াটা মন্দিরের দরজাটা যেন তখন নিজে থেকেই খুলে গেল। বাইরে ঝড় আর বৃষ্টির শব্দ যেন আবার ভেতরে ঢুকলো। ছায়াটা ধীরে ধীরে মন্দির থেকে যেন বাইরে গিয়ে সে নিশির গাছের দিকে, মানে ওই বহু বছরের পুরনো বটগাছ যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল ওই মহিলাটাকে, সেখানে চলে গেল। এবার আর আক্রমণাত্মক বলে কিছু নয়, বরং শান্তি, ক্লান্ত একটা মুক্তির পথ যেন খুঁজে পাওয়া গেল। মামা রতন হালদার আর ওই বন্ধু পুরোহিত অরিন্দম দৌড়ে বেরিয়ে গেলেন। সেদিনের পর থেকে মামা আর কখনো রাত জেগে ওই মাছের জাল বোনার কাজ কখনোই করতো না। আর অরিন্দম বলেছিল ওই মহিলাটা শুধু একটা আত্মা নয়, ও ভয় দেখাচ্ছিল না, ও চাইছিল নিজের মুক্তির কথা। পরের দিন গ্রামের বৃদ্ধরা জানালো, হ্যাঁ, বহু বছর আগে নাকি একটা গৃহবধূ আত্মহত্যা করেছিল ওই গাছের নিচে, এবং উনাকে নাকি পরে ওখানে আবার ফাঁসিও দেওয়া হয়, যেহেতু উনি ভুল করেছিলেন। গ্রামে একে সবাই অপয়া বলে মন্দিরের ভেতরে কবর দেয়, কিন্তু উনার আত্মা তখন মুক্তি পায়নি। প্রায় ঘটনা ওই জায়গাটাতে ঘটতো, যেটা সবাই তখন বলেছিল। কিন্তু যেদিন মামা আর অরিন্দম তাকে ওই কথাটা বলে গ্রামের লোকদেরকে, তারপর থেকেই গ্রামের লোকজন বলে যে হয়তো এতদিন পর ওই আত্মাটা নিজের মুক্তির পথ খুঁজে পায়। আর তারপর থেকে কোনো দিনই ওই নিশির গাছের তলায় কোনো ছায়া আর দেখা যেত না। মামা বলতো ওই আত্মাটা হয়তো খারাপ ছিল না, ওটা ওখানে একটা আটকে থাকা ব্যথা ছিল। আজও গ্রামের সবাই মনে রাখে ওই সত্যি একটা অদ্ভুত ওই ঘটনাটা। আর এই ঘটনাটা পূর্ব মেদিনীপুরের, আর এই ঘটনাটা পূর্ব বর্ধমানের একটা সত্যি সম্পূর্ণ একটা বাস্তব প্যারানরমাল ঘটনা। এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবেন। আমাদের একটা ঘটনা তৈরি করতে, পেতে, এডিটিং করে আপনাদের সামনে উপস্থাপন করতে যথেষ্ট রকমের কষ্ট করতে হয়। প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটার মেম্বার হয়ে চ্যানেলকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আসলাম, আবার কালকে আসবে একটা সত্যি প্যারানরমাল ভৌতিক ঘটনা নিয়ে।